শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতার বেশ কিছু প্রশ্নের উত্তর। এর আগের একটি পর্বে এই টেক্সট পোর্শনের প্রথম অংশ থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। দেখো, আজকে দ্বিতীয় অংশ টেক্সট পোর্শনের, অর্থাৎ যেটা যুদ্ধ আসার পরিস্থিতি কবিতায় ব্যক্ত হয়েছে, তার উপর থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধর কিভাবে আসার কথা কবিতায় রয়েছে এবং এই যুদ্ধের প্রাসঙ্গিকতা কি? 3 নম্বর। তাহলে কবিতার উৎস উল্লেখ করেই উত্তরটি লিখবে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের উপস্থিতির কথা কবিতায় ব্যক্ত হয়েছে। এটা গেল প্রশ্নের প্রথম অংশের উত্তর। দ্বিতীয় অংশ, যে যুদ্ধের প্রাসঙ্গিকতা কি। কবিতায় আমরা দেখেছি যে কবি অসুখী একজন বলে যাকে অভিহিত করেছেন তিনি হচ্ছেন কবি বা কথকের এক খুব কাছের বা এক প্রিয় মানুষ। তিনি তার প্রিয়তমাকে গৃহের দ্বারে অপেক্ষমান অবস্থায় ছেড়ে এসেছেন। তার প্রিয়তমা কিন্তু কোনোভাবেই যে কথক আর তার বাসস্থানে ফিরে আসবেন না এই বিষয়ে অবগত ছিলেন না, ফলে তার অপেক্ষার কোনো অবসান ছিল না। কবিতায় মূলত কবি দেখিয়েছেন যে পারিপার্শ্বিক প্রেক্ষাপটে যখন একটি খুব সহজ স্বাভাবিক গতি প্রবাহিত হচ্ছিল, মানুষের জীবনে যখন কোনো রকমের কোনো বাধা প্রতিবন্ধকতা ছিল না, পারিপার্শ্বিক প্রেক্ষাপট যখন অনুকূল ছিল, তখনও কিন্তু তার প্রিয়তমার জীবনের এই অপেক্ষার কোনো অবসান ছিল না। ঠিক তেমনি পারিপার্শ্বিক প্রেক্ষাপট যখন প্রতিকূল হয়ে উঠল, অর্থাৎ যখন যুদ্ধ এলো, যখন পারিপার্শ্বিক পরিস্থিতিতে দেখা গেল এক ভয়াবহ পরিস্থিতি, তখনও কিন্তু সেই ভয়াবহতা ছুঁতে পারল না বা স্পর্শ করতে পারল না তার প্রিয়তমার জীবনকে। অর্থাৎ সেই যুদ্ধকালীন পরিস্থিতিতেও দেখা গেল কথকের জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছেন তার সেই প্রিয় মানুষটি। এখানে কিন্তু এই প্রতীক্ষার যে কোনো রকম পরিস্থিতিতেই কোনো নিরসন নেই বা অবসান নেই, সেটা বোঝাতে গিয়েই যুদ্ধের প্রাসঙ্গিকতা আনা হয়েছে। একটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি বা একটা প্রতিকূল পরিস্থিতিকে বোঝাতে গিয়েই যুদ্ধের প্রসঙ্গ কবিতায় কবি নিয়ে এসেছেন। সমস্ত রকম পরিস্থিতির মধ্য দিয়েই যে ভালোবাসার শাশ্বত বা চিরন্তন রূপ, সেটাই কিন্তু ফুটে তুলতে চেয়েছেন। ব্যাস, এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর। দেখো, এই লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে যে যুদ্ধ কিভাবে, মানে তারপর যুদ্ধ এলো, এই লাইন ধরে যে যুদ্ধ কিভাবে এসেছিল এবং যুদ্ধে আসার পরিণতি কি হয়েছিল, তখন কিন্তু দ্বিতীয় পোর্শন, অর্থাৎ যুদ্ধ আসার পরিণতি কি হয়েছিল, তার উত্তরটা হবে অন্যরকম। সেখানে আমরা দেখব সমতলে দেবালয়ের কি হয়েছিল, আর কবির বা কথকের মিষ্টি বাড়ির কি পরিণতি ঘটেছিল, আর শহরের অবস্থাটা কি হয়েছিল। এটা দিয়েই কিন্তু যুদ্ধ আসার পরিণতির চিত্র কবিতায় যে ব্যক্ত হয়েছে সে প্রশ্ন আমরা লিখব। তাহলে এটা বড় 5 নম্বরের প্রশ্ন হবে। এই প্রশ্নটার উত্তর আমরা এরপরে ঠিক দেখবে 3 নম্বরের দুটো প্রশ্নের উত্তরে আলোচনা করব। সেটাকেই নিয়ে কিন্তু একসঙ্গে তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরে লিখতে পারো। এবং এই দুটো প্রশ্নের উত্তর, যে দেবালয়ের পরিণতিটা আর কবির মিষ্টি বাড়ির পরিণতির উত্তর, একটাও কিন্তু কথা তোমরা বাইর থেকে লিখবে না। পুরোপুরি টেক্সট পোর্শনে কবিতার মধ্যে যে বিষয়বস্তুটি রয়েছে, তথ্যটি রয়েছে, সেটাই তোমাদের লিখতে হবে। দেখো, এরপরে তাহলে আজকে 2 নম্বর প্রশ্ন যেটা বলছি, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না এবং তাদের এই স্বপ্ন দেখতে না পারার প্রসঙ্গটা কি কবিতায়? তাহলে এখানে কবিতায় পাবলু নেরুদার লেখা অসুখী একজন কবিতায় মূলত দেবালয়ে অবস্থিত শান্ত হলুদ দেবতারাই এখানে স্বপ্ন দেখতে পারল না বলে কবি কবিতায় ব্যক্ত করেছেন। কারণ কবিতায় যখন যুদ্ধকালীন পরিস্থিতি আসার কথা ব্যক্ত হয়েছে, দেখা গেছে তখন দেবালয়ের দেবতারা তারা আর একটা সুন্দর পরিমণ্ডল সৃষ্টি করে স্থিরীকৃতভাবে দেবালয়ে অবস্থান করতে পারলেন না। টুকরো টুকরো হয়ে তারা ভেঙে পড়লেন।
তাদের স্থান থেকে তারা বিচ্যুত হলেন। তারা আর ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে পারলেন না, ফলে তারা আর স্বপ্নও দেখতে পারলেন না। কবিতায় আমরা দেখব, যেটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি এই প্রশ্নটার, কবিতায় আমরা দেখব যে অসুখী একজন, যাকে অপেক্ষমান অবস্থায় রেখে এসেছেন কবি বা কথক তার গৃহের দ্বারদেশে, তার জীবনের অপেক্ষার কোনো অবসান নেই বা নিরসন নেই, কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপট যুদ্ধকালীন পরিস্থিতির ফলে এক দুর্বিষহ চিত্র তুলে ধরছে। তার প্রভাব কোনোভাবেই কিন্তু সেই প্রিয়তমার জীবনকে স্পর্শ করতে পারেনি। এখানে তার জীবনের সেই দুর্বিষহতাকে তুলে ধরতে গিয়েই এখানে দেবালয়ের বা দেবালয়ে অবস্থিত দেবতাদের এই পরিণতির চিত্র আঁকা হয়েছে। যে সমাজে সমতল ক্ষেত্রে সাধারণ মানুষের অবস্থান দুর্বিষহ হয়ে উঠছে, যেখানে দেবালয়ের ওপরেও কোনোভাবে কোনো আর নিরাপত্তা বা তাকে রক্ষা করা সম্ভবপর হচ্ছে না, যে পরিবেশে, সেখানে কিন্তু তার কবির বা কথকের জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয়তমার জীবনে কোনোভাবেই কোনো মৃত্যুর আগমন ঘটছে না। শুধুমাত্র তার জীবনের সেই সুখহীনতাটাকে প্রগাঢ় করে তোলার এটাই প্রয়াস। এটা গেল 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, যেটা সেই মিষ্টি বাড়ি। এখানে কার কোন মিষ্টি বাড়ির কথা বলা হয়েছে এবং এই বাড়ির পরিণতি কি হয়েছিল। তাহলে এখানে কবিতার কবি বা কথকের স্মৃতি বিজড়িত বাসস্থানকে এই মিষ্টি বাড়ি বলে অভিহিত করা হয়েছে। তার পরিণতি স্বরূপ দেখা যায় যে বারান্দায় একটি ঝুলন্ত বিছানায় কবি নিদ্রাকালীন সময় অতিবাহিত করেছিলেন, বাগানের যেখানে ছিল গোলাপি গাছ, কবির স্মৃতিতে যেটা খুব স্পষ্টভাবে রয়েছে, যে কারণে কবি কবিতায় সেই গাছের উল্লেখ করছেন, বা কোথাও ছড়ানো করতলের মতো পাতা চিমনি বা একটি প্রাচীন জলতরঙ্গ, সবই কিন্তু চূর্ণ হয়ে গেছিল, সবই কিন্তু আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। কবিতায় আমরা এই চিত্রই পাই, যুদ্ধ যে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো রূপ নিয়ে এসেছিল, তার ফলস্বরূপ কথকের মিষ্টি বাড়ি। এটা গেল আজকে 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো, যদি আমরা একটা 4 নম্বর প্রশ্ন যেটা বলছি যদি পাই, যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরে যাওয়ার ফলে কি ঘটেছিল, তাহলে এটা 5 নম্বর। তাহলে এর উত্তর কি হবে? সমতলে অবস্থিত দেবালয়ে দেবতাদের কি হয়েছিল আর কবির মিষ্টি বাড়ির কি হয়েছিল, সেই সঙ্গে ছোট্ট করে একটু সংযুক্ত হবে যে যেখানে শহর ছিল সেই শহরের যে পরিণতিটা কি ঘটেছিল, শহরের কোন রূপটা কবি কবিতায় তুলে ধরছেন। তাহলে ছোট ছোট প্রশ্ন 3 নম্বরে যেটা আমরা উত্তরে পাচ্ছি, সেটাকেই কিন্তু বড় প্রশ্নের একসঙ্গে লিখলে আমরা উপযোগী উত্তর তৈরি করতে পারবো। তাছাড়া আজকে যেটা তোমাদের কাছে প্রথম প্রশ্ন বললাম, যে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার পর বা যুদ্ধ আসার পরিণতি কি ঘটেছিল, তারও উত্তর কিন্তু এই দেবালয়ের দেবতাদের আর মিষ্টি বাড়ির কি পরিণতি ঘটেছিল তার মধ্য দিয়ে ব্যক্ত করতে হবে। তাহলে 4 নম্বর যেটা বললাম, সমস্ত সমতলে ধরে গেল আগুন, এখানে সমতলে আগুন ধরে যাওয়ার ফলে কি হয়েছিল, সেটা 5 নম্বরের 2-3 নম্বরের প্রশ্ন নিয়ে বললে। এরপর আজকে যেটা 5 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর, তার চিত্র আমরা কিভাবে পাই। যেখানে শহর ছিল, এটা ছোট প্রশ্ন, সেখানে শুধুমাত্র ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, যেখানে রক্তের একটা কালো দাগ লেগেছিল। শহরের এই রূপ বা এই চিত্রই আমরা পাই কবিতায়। তাহলে এটা গেল 5 নম্বরের ছোট প্রশ্নের উত্তর। এরপর আজকে আমরা 6 নম্বরের প্রশ্ন যেটা বলতে পারি, 2টো লাইন ধরে থাকতে পারে। সেই মেয়েটির মৃত্যু হলো না, এ লাইন ধরে, বা আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে এখানে সেই মেয়ে বলতে কোন মেয়ের কথা বলা হয়েছে এবং তার মৃত্যু সংঘটিত না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, বা কোন পরিস্থিতিতে তার জীবনে মৃত্যু সংঘটিত হলো না।
যখন পারিপার্শ্বিক অনুকূলতা ছিল তখনও নয়, বা যখন প্রতিকূলতা এলো তখন, যখন সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন অনায়াসে তার জীবনে মৃত্যু আসতে পারত, কিন্তু সেটা সংঘটিত হয়নি। এভাবে কিন্তু মানে যে যুদ্ধকালীন পরিস্থিতিটা, সেটা ব্যক্ত করে বলতে হবে যে এই পরিস্থিতিতেই কিন্তু সেই কথক বা কবির জন্য অপেক্ষমান অবস্থায় থাকা প্রিয় মানুষটির জীবনে মৃত্যু সংঘটিত হয়নি। এভাবে আমরা উত্তরটা, মানে বড় প্রশ্নের উত্তর ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো নিয়েই ব্যক্ত করব। আশা করছি তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের ওপর থেকে ছোট বড় সমস্ত রকমের প্রশ্নের উত্তরই আলোচনা করতে পেরেছি, এবং তোমাদের যদি কারোর কোথাও কোনো লাইন ধরে এখনও কনফিউশন থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আজকে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে তৈরি করো।